কেমন হতে পারে আমাদের রাজনৈতিক ব্যবস্থা 2050 সাল নাগাদ? সিগনিফিক্যান্ট চেঞ্জ আমি দেখি না আসলে। একই জায়গায় আমরা ঘোরাফেরা করছি। তাহলে যাচ্ছি কোথায়? আমরা সামনে যেতে চাচ্ছি, কিন্তু আমরা অনেক সময় আবার সামনে যদি ওই যে তৈলাক্ত বাসবে বানরের উপরে ওঠার মতন আর কি, এক ধাপ উপরে উঠি তা আবার দুই ধাপ পেছনে পড়ে যায়। তাহলে 25 বছর পরে আমরা যেটা বলছিলাম 2050 সাল নাগাদ কি এই একই জায়গায় থাকবো আমরা? দেখা গেল যে বাজারে মুদ্রার সরবরাহ বাড়ানোর জন্যে সোনা রূপার পাশাপাশি আপনি তামার মুদ্রা চালু করলেন। দেখা গেল যে বাজার থেকে সোনা রূপা উধাও হয়ে গেল, কারণ অনেক দাম তো বেশি, কিন্তু তামাই থাকি। আমাদের রাজনীতিতে কি আমাদের রাজনীতিতে এমন, আমাদের রাজনীতিতে সোনা রূপা তো ক্রমশ বিলীয়মান, এই তামার জয় জয়কার। আমাদের রাজনীতি বারবারই সংসদ ছেড়ে রাস্তায় নেমে আসছে, রাস্তায় এসে সংঘাত পূর্ণ হয়েছে। তো আগামী দিনেও কি রাজনীতি সংসদ ছেড়ে আবার রাস্তায় নেমে আসার কোনো আশঙ্কা আছে? আমাদের এখানে সংসদটা হয়ে গেছে অনেকটা 300 জনের একটা মালিক সমিতি, যে 300 সদস্য তারা সারা দেশটাকে 300 ভাগে ভাগ করে এক এক ভাগের জমিদার তালুকদার হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিবিএস ফিউচার। আমাদের রাজনৈতিক ব্যবস্থার ভবিষ্যৎ কি? চলুন একটু ভাবি, আলোচনা করি। রাজনৈতিক ব্যবস্থা নিয়ে অনেক গবেষণা করেছেন, এখনও করছেন। তিনি আজ আমাদের সাথে উপস্থিত আছেন আলোচনা করার জন্য। আমাদের সাথে আজ উপস্থিত আছেন লেখক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন আহমেদ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আপনি কেমন আছেন? আজ পর্যন্ত তো ভালোই আছি। সো লেটস টক। আমাদের রাজনীতি, যেমনটা বলছিলাম, আমাদের রাজনীতি বা রাজনৈতিক ব্যবস্থা, এটার ভবিষ্যৎ কি? আমরা যদি মনে করি যে আগামী 25 বছর পরে 2050 সাল নাগাদ আমাদের রাজনীতি অতীত বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করে আপনাকে যদি একটু পূর্বাভাস করতে বলছি আমি, তাহলে কেমন হতে পারে আমাদের রাজনৈতিক ব্যবস্থা 2050 সাল নাগাদ? না, রাজনীতি বলতে তো আমরা বুঝি যে রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রিক কার্যকলাপ। বিভিন্ন গোষ্ঠীর তারা রাজনৈতিক দলের ব্যানারে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন, এবং সেটার পরিপ্রেক্ষিতে তাদের কথাবার্তা, তাদের বক্তৃতা বিবৃতি, তাদের সাহিত্য সব কিছু মিলিয়ে, দর্শন সব কিছু মিলিয়ে রাজনীতি। তো এইটা আমাদের দেশের কথা যদি বলি, আমরা যদি 72 সালটাকে শুরুর বছর ধরি, তাহলে গত 53-54 বছরে বলবো যে একই রকমভাবে চলেছে। খুব একটা ফারাক আমরা দেখি না। এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে তাত্ত্বিক বা দার্শনিক পটভূমি, যার ভিত্তিতে দলগুলো রাজনীতি করে, তাদের মধ্যে যে ব্যবধানটা, এইটা একটা। আর একটা হলো যে এটার ভিত্তিতে যে দলগুলো গড়ে ওঠে, সেই দলগুলোর কর্মসূচি এবং আচরণ। তো সব কিছু বিশ্লেষণ করলে আমরা দেখব যে 55 বছরের মধ্যে বা 53-54 বছর যাই বলি, 72 থেকে যেরকম ছিল তার থেকে খুব সিগনিফিক্যান্ট চেঞ্জ আমি দেখি না আসলে। একই জায়গায় আমরা ঘোরাফেরা করছি। তাহলে যাচ্ছি কোথায়? যাচ্ছি, আমরা কোথাও যেতে পারছি না। আমরা সামনে যেতে চাচ্ছি, কিন্তু আমরা অনেক সময় আবার সামনে যদি ওই যে তৈলাক্ত বাসবে বানরের উপরে ওঠার মতন আর কি, এক ধাপ উপরে উঠি তা আবার দুই ধাপ পেছনে পড়ে যাই, আবার উঠি আবার পেছনে পড়ে যাই, তো দেখা যায় যে একই জায়গায় হয়তো আমরা ঘুরপাক খাচ্ছি। আমরা 55 বছর আগে একটা গণতান্ত্রিক সমাজ তৈরির জন্য একটা মুক্তিযুদ্ধ করেছিলাম। আমরা এখনও গণতন্ত্রের কথা বলি, তার মানেটা কি? আমরা তো এই আগের জায়গাতেই আছি।
তাই না? আমরা এক সময় এই যে ধর্ম 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 ধর্মান্ধ যে ইসলাম বিক্রি করে যে রাষ্ট্র ব্যবস্থাটি গড়ে উঠেছিল পাকিস্তান, এবং আমাদেরকে শোষণ করার জন্য তারা হাতিয়ার হিসাবে ইসলামের নাম জপত। তা আমরা সেটার থেকে বেরিয়ে আসার জন্য একটা চেষ্টা করেছি। তো এই ধর্ম ব্যবসাটা আগে যেরকম ছিল এখনও সেরকম আছে। তো মানুষের ধর্মীয় অনুভূতিতে সুরসুরি দিয়ে যে আগে রাজনীতিটা হতো পাকিস্তান আমলে, এখনও সেটা হচ্ছে। আপনি খালি বলে দিলেই হইল যে ওই বেটা তো ইসলামের দুশ্মন, বাস লোকজন তার উপরে ঝাঁপায় পড়বে। মানুষ কিন্তু খতিয়ে দেখে না যে ওই দলের আসলে ইসলাম তাদের না, মন্ত্র না, এটা হচ্ছে তাদের ব্যবসা। তো এটা মানুষ বুঝতে তো সময় লাগছে, অনেক সময় লাগবে। আর যারা বুঝতে পারছে, আপনি দেখবেন যে তরুণদের একটা বড় একটা প্রজন্ম, তারা এই দেশেই থাকতে চায় না, এই ঝামেলার মধ্যে তারা দেশে চলে যেতে চায়। এমনকি যারা ধর্ম ব্যবসা করে তারাও তাদের সন্তানদেরকে বিদেশে পাঠায় দেয়। আপনি দেখবেন, আপনি হাতে গুনে গুনে আপনি দেখতে পারেন যে কোন নেতা সন্তান এই দেশে আছে, কোন নেতার সন্তান বিদেশে চলে গেছে। তাহলে 25 বছর পরে আমরা যেটা বলছিলাম 2050 সাল নাগাদ কি এই একই জায়গায় থাকবো আমরা, নাকি কোনো গতিপথ চেঞ্জ হয়ে কোনো কিছু করার মাধ্যমে আমাদের পরিবর্তন হওয়ার, উন্নত হওয়ার কোনো সম্ভাবনা আছে? ধরেন 71-এর প্রজন্ম যেটা ছিল, তারা তো এখন অনেকেই মরে গেছে, কিছু লোক জীবিত আছে, এরা অনেকটাই বিলীয়মান। সুতরাং 71 নিয়ে কচকচানিটা অনেক কমে যাবে, অলরেডি কমে গেছে। তারপরে দেখেন পরবর্তীতে আমরা দেখি এই যে জুলাই আন্দোলন একটা হলো, তো এটা দুই রকমের ন্যারেটিভ দাঁড়িয়ে গেছে এটা নিয়ে। একটা হচ্ছে এটা 71-এর পরিপূরক, 71-এর যে অসম্পূর্ণ কাজটা, যে আকাঙ্ক্ষাটা ছিল, সেটার জন্যই 24। কিন্তু আরেকটা বয়ান আমরা দেখছি যে 71টাই ভুল ছিল, সুতরাং এখন সেটাকে সংশোধন করতে হবে। এরকম দুই রকম বয়ান আছে। তো এই দুই বয়ানের মধ্যে তো রাজনীতিতে যেটা হয়, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, এগুলি হতে থাকবে এবং হবে। আমাদের এখানে আমাদের ভাগ্যলিপি এটা যে আমরা এমন একটা সমাজে বাস করি, আমরা যদি প্রতীকী অর্থেও ধরে নেই যে আমরা জানি, আমাদের বিশ্বাস থেকে আমরা বলি অনেক সময় যে বেহেশত আর দোজক। তো পৃথিবীর মধ্যে যদি কোনো দোজক থাকে, সেই দোজকটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ। এটা আমার মাঝে মাঝে মনে হয়। এবং এখানে বছরের পর বছর যে সমস্ত অপকীর্তি, অনাচার চলে আসছে, সেখান থেকে আমরা মনে হয় কিছুই শিখছি না। আমাদের দেশে সমাজপতি যারা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে কাজ করেন, রাজনীতি নির্ধারণ করেন, তারা যে 71 থেকে বা 75 থেকে বা 90 থেকে বা 2007, 8, 11 থেকে বা 24 জুলাই থেকে ঠিক মতন শিক্ষা নিচ্ছেন, এটা মনে হয় না। ফলে যেটা হয়েছে যে রাজনীতিটা এর গুণগত মানের বিকাশ আমি তেমন দেখি না। হলেও সেটা খুব সামান্য, হয়তো আমার চোখে ধরা পড়ছে না। যারা এই রাজনীতির বড়ি বিক্রি করেন, তাদের কাছে তো তারা তো সবাই বলবেন যে তাদেরটাই সেরা। যে কোনো বিক্রেতা তার পণ্যকে কিন্তু সেরা বলেন, তার মধ্যে ভেজাল থাকলেও বলেন এটার মতন খাঁটি আর কিছু নয়। রেস্টুরেন্টে যান, আপনাকে বাসি খাবার বলবে যে এই মাত্র রান্না হয়েছে, এই কিচেন থেকে টেবিলে আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে, এগুলো তারা বলে। এগুলো কি প্রতারণার শামিল না? প্রতারণা মানে কি? মানে আমাদের রাজনীতিটাই তো চলে গেছে প্রতারকার ভণ্ডদের হাতে। এখন আপনি বলতে পারেন যে ভালো মানুষ কই, ভালো মানুষ রাজনীতি করে না কেন? ভালো মানুষ রাজনীতি করতে পারবে না। এই যে আমরা যদি 19 শতকের সেই ব্রিটিশ অর্থনীতিবিদ গ্রেশামের সেই সূত্রের কথা বলি, আমরা অর্থনীতিতে পড়েছি, ব্যাড মানি ড্রাইভস অ্যাওয়ে গুড মানি। ওই
দেখা গেল যে বাজারে মুদ্রার সরবরাহ বাড়ানোর জন্যে সোনা রূপার পাশাপাশি আপনি তামার মুদ্রা চালু করলেন। দেখা গেল যে বাজার থেকে সোনা রূপা উধাও হয়ে গেল, কারণ অনেক দাম তো বেশি, শুধু তামাই থাকলো। আমাদের রাজনীতিতে কি সেটা আমাদের হয়েছে? রাজনীতিতে এমন, আমাদের রাজনীতিতে মানে সোনা রূপা তো ক্রমশ বিলীয়মান, এই তামার জয় জয়কার। যে যেই কথাটা বলে সেটা সে বিশ্বাস করে না, আর যেটা সে চায় সেটা বলবে না, উজ্জ্ব রাখবে, কিন্তু ক্ষমতা যখন হাতে পায় তখন দেখবেন যে ওই কাজগুলি সে করে। কেন জানি না, আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনে যায় তখন একটা দল আরেকটা দলকে শত্রু মনে করে, কিন্তু সমস্ত রাজনীতিটাকে যদি আমরা একটা মানে গণ্ডির মধ্যে আবদ্ধ করি, একটা বর্গে আনি, তাহলে দেখা যাবে যে এদের প্রধান প্রতিপক্ষ হচ্ছে জনগণ। এরা সবাই জনগণের উপর চড়াও হয় এবং জনগণকে নানান রকম লোভ দেখায়, এবং তারপরে একবার যদি ক্ষমতার চেয়ারটা পেয়ে যায় তখন মনে হয় যেন জনগণের উপরে ক্রমাগত তারা চোখ রাঙায়, এবং সমালোচনা, কোনো রকম সমালোচনা হলেই তারা নানান রকম তকমা দিয়ে দেয়, বলে দেশদ্রোহী। আমাদের এখানে নির্বাচন কেন্দ্রিক যে রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে সেটা খুবই সংঘাতপূর্ণ। হ্যাঁ, আপনার নির্বাচন নিয়ে প্রচুর ঝামেলা হয়। আমাদের এখানে ভালো নির্বাচন, ধারাবাহিকভাবে নির্বাচন হওয়ার কোনো রেকর্ড নাই, যে 53-54 বছরেও নাই। তাহলে আমরা যদি ধরে নেই, যেটা আমরা একটা নির্বাচনকে আমি ভালো বলবো, 91 সালের আমি নির্বাচন। বলছি ধারাবাহিকভাবে 91-তে হয়েছে, তারপরে কিন্তু আবার 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়, ভালো নির্বাচন হয়নি এবং ধারাবাহিকভাবে হয়নি। আমরা যদি এখন ধরে নেই যেটা হলো যে 25 বছরের কথা আমরা বলছি, 2050 সাল নাগাদ সামনে 5টা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 5টা জাতীয় নির্বাচন যদি ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় এবং মোটামুটি গ্রহণযোগ্য হয়, তাহলে একটা পরিবর্তন আসতে পারে কিনা? না, এখানে কয়েকটা শর্ত নিয়ে আলোচনা করতে হবে। একটা হচ্ছে যে ধারাবাহিকভাবে যদি নির্বাচনগুলি হয় সময় মতন, যেগুলি যে কোনো সভ্য সমাজেই হয়, এবং সেই নির্বাচনগুলি যদি শান্তিপূর্ণ হয়, হ্যাঁ, এবং গ্রহণযোগ্যতাও থাকতে হবে। তো ওইটা শান্তিপূর্ণ নির্বাচন, শান্তিপূর্ণ 2024 সালের জানুয়ারি নির্বাচন খুবই শান্তিপূর্ণ ছিল। না, শান্তিপূর্ণ কিভাবে বলবো? নির্বাচনের দিনে কোনো ভায়োলেন্স নাই। না, ভায়োলেন্স নাই, বিকজ ওইটা মানে আপনি যদি একটা বড় একটা অংশকে নির্বাচনের বাইরে রেখে বলেন শান্তিপূর্ণ, তাহলে তো হবে না। আমি আর একটা বলি যে ইনক্লুসিভ নির্বাচন, অর্থাৎ সবাইকে তার সবার মতামতের প্রতিফলন থাকতে হবে নির্বাচনে। জি, আপনি গায়ের জোরে কাউকে বাইরে রেখে নির্বাচন করলে হবে না। জি, যদি এটা হয় তাহলে তো অন্তর্ভুক্তিমূলক হতে হবে, এবং তারা মারামারি কাটাকাটি করবে না। নির্বাচনের রায় কি হবে সেটা তারা জনগণের উপর ছেড়ে দিবে, জনগণের রায়টা মেনে নিবে, এবং এটা এক মেয়াদ শেষ হলে আবার আরেক মেয়াদে এটা হবে, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটিকে কেউ ম্যানিপুলেট করার চেষ্টা করবে না, যেটা অতীতে হয়েছে। এইভাবে যদি হয় তাহলে মানে যদি এগুলো হয় তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো, সমাজে একটা স্থিতি আসবে। কিন্তু এখন তো সেই অবস্থা নাই। সেই অনেক দূর যদি এগিয়ে যেতে পারি তাহলে এটা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হবে তো জনগণ। অবশ্যই। আর যদি এগিয়ে যেতে না পারি তাহলে বেনিফিশিয়ারি কারা হবে? ওই কিছু গোষ্ঠী, অলিগার্ক। যখন আমরা তো দেখি যে যারা এখন রাজনীতির মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, আপনি তাদের দিকে তাকান। আমরা তো বলি জনগণের মধ্যে দারিদ্র্য বেড়ে গেছে, ইদানিং কিছু তথ্য আমরা যেটা পাচ্ছি, বা দারিদ্র্য সীমার নিচে একটা বড় অংশ বাস করে। আমরা তো ধরেন জরিপের মারপ্যাচ দিয়ে অনেক সময় দেখাই যে দারিদ্র্য বিমোচন হচ্ছে, আসলে হচ্ছে না। নতুন নতুন চাহিদা গ্রো করেছে না। একটা সময় ছিল যে 2 বেলা ওই যে পার ক্যাপিটা পার হেড ডেইলি 2 বেলা খেতে পারে কিনা, যে 2250 কিলো ক্যালোরি ইনটেক, ইউনিসেফ একটা বলে দিছে, বা WHO। তো এইটা হইলেই আমি
আর দরিদ্র না, কিন্তু সেটা তো না। এখন তো দারিদ্র্যর সংজ্ঞাটা অনেক পাল্টে গেছে। আমার তো অনেক চাহিদা আছে, খাবার, ওষুধ, আমার থাকার ব্যবস্থা, আমার কাপড় চোপড়, আমার সন্তানের চিকিৎসা, আমার পয় সুবিধা, আমার নিরাপদ পানি, আমার অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি, আমার বিনোদনের সুযোগ, সব মিলিয়ে তো আমি বলবো কোথাও যদি ঘাটতি থাকে আমি বলবো আমি দরিদ্র। তো সুতরাং এই যারাই দারিদ্র্যের সংজ্ঞাটা দেন তারা কিন্তু আরামায়েশে থেকে এই সংজ্ঞাটা দেন, তারা তাদের নিজেদের স্ট্যান্ডার্ডটা এখানে প্রয়োগ করেন না। তো সুতরাং সব ব্যাপারেই এরকম আমরা দেখি যে আসলে দেশের মানুষের অবস্থা মানে এভারেজে ভালো হচ্ছে না। 10টা লোক যদি খুব ধনী হয়ে যায় তার মূল্য দিতে গিয়ে 50টা লোককে আরও গরিব হয়ে যেতে হয়। তো রাজনীতিবিদদের আপনি দেখেন গায়ে গতরে তাদের কত চর্বি, দেখলেই তো বোঝা যায়। আগে কি 50 বছর আগে রাজনীতিবিদদের চেহারা দেখেন আর এখনকার রাজনীতিবিদদের চেহারা দেখেন। আমি বডি শেমিং করছি না, কিন্তু তাদের 50 বছর আগের বিত্ত বৈভবের ডেটা নেন আর এখনকার ডেটাটা নেন, তারা কোথার থেকে কোথায় গেছে এবং তাদের পুঁজিটা কী ছিল। পুঁজিটা হচ্ছে রাজনীতি। পরবর্তীতে রাজনীতি বাণিজ্যিকীকরণ হয়ে গেছে। না, বাণিজ্যিকীকরণ হয়ে গেছে এবং বাণিজ্য করার জন্য অনেকে রাজনীতির দিকে ঝুঁকছেন। বিদ্যমান ব্যবস্থায় বিদ্যমান রাজনীতি যে ইঙ্গিত দিচ্ছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যে জাতীয় সংসদ গঠন হবে বা গঠিত হবে, জাতীয় সংসদকে বলা হয়ে থাকে টেম্পল অফ ডেমোক্রেসি, রাজনৈতিক সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তো আমাদের রাজনীতি বারবারই সংসদ ছেড়ে রাস্তায় নেমে আসছে, রাস্তায় এসে সংঘাত পূর্ণ হয়েছে। তো আগামী দিনেও কি রাজনীতি সংসদ ছেড়ে আবার রাস্তায় নেমে আসার কোনো আশঙ্কা আছে? না, যদি সংসদ যদি ডেলিভার না করে, সংসদ যদি ব্যর্থ হয়, সংসদটা কী জন্য আসলে? আমাদের এখানে সংসদটা হয়ে গেছে অনেকটা 300 জনের একটা মালিক সমিতি, যে 300 সদস্য তারা সারা দেশটাকে 300 ভাগে ভাগ করে এক এক ভাগের জমিদার তালুকদার হয়ে যায়। সেখানে তারা ওই যে স্কুলের পিয়ন, দারোয়ান, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সব ব্যাপারে তারা মালিকানা দাবি করে। উপজেলা পরিষদ একটা আছে, এটাকে ফাংশনই করতে দেয় না। তো এইভাবে স্থানীয় সরকার ফাংশনই করতে পারছে না এদের জন্য। তো এখান থেকে তারপরে তারা যে সমস্ত নির্বাচন আগে যে সমস্ত দেয়, কি বলে, প্রতিশ্রুতি দেয়, এই ব্রিজ বানাবো, খাল কাটবো, এই করব, সেই করব, এগুলি তো তার কাজ না। তার কাজ হচ্ছে আইন তৈরি করা, আইন নিয়ে বিতর্ক করা, সমাজের বিভিন্ন ক্রাইসিস নিয়ে ডিবেট করা সংসদের মধ্যে। এলাকার উন্নয়ন তো তার কাজ না, এটার জন্য ডিপার্টমেন্ট আছে, এটার জন্য স্থানীয় সরকার আছে। এরা স্থানীয় সরকারটাকে দাঁড়াতেই দিচ্ছে না, একেবারেই দাঁড়াতে দিচ্ছে না। এই ব্যাপারে আমি দেখতে সব রাজনৈতিক দল এক কাট্টা স্থানীয় সরকারের ব্যাপারে, এটাকে তারা দাঁড়াতেই দেয় না। তো এই রাজনীতিকে সংসদের ভিতরে রাখতে হবে, এনিহাউ সংসদের ভিতরে রেখে তাদেরকে কথাবার্তাগুলো আমরা শুনবো। তো এখন তো ধরেন অনেক সময় লাইভ টেলিকাস্ট হয় সংসদের কার্যক্রম, তো সেখানে যদি তারা মানুষের সমস্যা নিয়ে ডিবেট করেন এবং আইন তৈরি করার সময়, আইন তৈরি করার আগে ডিবেট হয়। আমরা দেখেছি যে সরকারি দল কখনোই যখন একটা বিল আনে, সেটার যত সমালোচনা হোক না কেন তারা সেই বিলটা ওইভাবেই রেখে দেয়, ওইভাবেই পাস করে। অতীতে এইভাবেই হয়ে আসছে, এইটা যেন না হয়। আগামী সংসদ সম্পর্কে তো একটা প্রেডিকশন তো করাই যায়, যেটা হলো আরেকটা জিনিস আমি বলি, সংসদে এই যে নেতৃবন্দনা, প্রথমে প্রয়াত নেতার নামে 2 মিনিট, তারপরে জীবিত নেতার নামে 3 মিনিট, এগুলি, তারপরে রাজনীতির প্রতিপক্ষের গালাগালি 2 মিনিট, তারপরে দেখা গেল মাননীয় স্পিকার বলতে বলতে সময় শেষ, তখন 2 মিনিট ধার চাওয়া হয় জনগণের কথা বলার জন্য। এই দিনের পর দিন এই ক্যারিকেচারটা আমরা দেখতে চাই, ধার চাওয়া হয় জনগণের কথা, এবং না দিলে তারা হুম্বিতুম্বি করে। তো এই একটা প্রেডিকশন তো করাই যায়। এই মুহূর্তে যারা আপনার ক্ষমতার কন্টেন্ডার আছে, বড় কন্টেন্ডার বিএনপি, তার সাথে আছে জামাত ইসলামী। তো এই দুইটা দলেরই কেউ আপনার ক্ষমতাসীন হবেন, কেউ বিরোধী দলে যাবেন। একটা প্রেডিকশন আমি আপনার কাছে জানতে চাইবো, ধরুন বিএনপি সরকার গঠন করলো, জামাত বিরোধী দল হলো, এই পার্লামেন্টের ফাংশন কেমন হতে পারে? না, সংসদীয় গণতন্ত্রে তো বিরোধী দল থাকবেই, কিন্তু আমাদের এখানে আমরা যে দুটো জিনিস দেখি সংসদীয় রাজনীতিতে, একটা হচ্ছে সরকারি দলের অসহিষ্ণুতা,
ভিন্ন মতের ব্যাপারে। আর বিরোধী দলের হচ্ছে বিরোধিতার নামে বিরোধিতা করা, যে কোনো কিছু হলে বিরোধিতা করতে এই হবে। মুহূর্তে বিএনপি জামাতের সম্পর্ক যেমনটা সম্পর্ক চলছে সেটার উপর ভিত্তি করেই তো সংসদে গেলেও তারা সেভাবে এখন এইটা পার্মানেন্ট কিনা আমি জানি না, কেন অতীতে তো এটা ছিল না এরকম, আবার এখন হচ্ছে। যেহেতু সামনে নির্বাচনের মাঠে প্রভাব বিস্তার করতে হলে আমার কথা আমি যত না বলবো আপনাদের গালি দিব তার চেয়ে বেশি, এটাই হচ্ছে এখন। আবার নির্বাচন হয়ে গেলে আবার পরিস্থিতি পাল্টাতেও পারে, তো এটা আমাদেরকে দেখতে হবে, তাই না? আর আমাদের এখানে যেটা হয়ে গেছে, আবার যদি উল্টা হয়, আপনার বিএনপি বিরোধী দলে গেল, হ্যাঁ, জামাত ইসলামী সরকার গঠন করলো, তাহলে সেই পার্লামেন্ট কেমন হতে পারে? বিএনপি বিরোধী গেল, জামাত সরকারি দলে গেল। আচ্ছা, এটা যদি আপনার একটা একাডেমিক প্রশ্ন হয় আমি তার জবাব দিচ্ছি। আপনার কাছে দুইটাই একাডেমিক প্রশ্ন, যেটা হলো দুইটাই একাডেমিক, কিন্তু আমরা যেভাবে বলি বা মিডিয়া যেভাবে প্রজেক্ট করে তার বাইরেও তো মানুষ আছে, তাদের মনে কি আমরা তো জানি না। একটা জরিপ শুধু আমরা দেখেছি যে প্রথম আলোতে ছাপা হয়েছিল রেজাল্ট, এর বাইরে কোনো জরিপ নাই। তো এই জরিপও অনেকে খুশি না, কিন্তু তারা আবার অন্যরকম জরিপও করছেন না। তো ওই রকম সিচুয়েশন হলে ওই একই কথা প্রযোজ্য যে সংখ্যাগরিষ্ঠ যদি ভিন্ন মতের ব্যাপারে অসহিষ্ণু হয়, আর যারা অপেক্ষাকৃত সংখ্যালঘু সংসদে তারা যদি ওই সবসময় বিরোধিতাই করতে থাকে, হ্যাঁ, যখন তখন ওয়াকআউট। আমাদের এখানে কিন্তু এ পর্যন্ত কোনো সংসদ মানে 91 আগে মেয়াদ শেষ করতে পারে নাই, আর 9 পরে তো 91 সংসদও মেয়াদ পূর্ণ করতে পারেনি। প্রথম মেয়াদ পূর্ণ করেছিল 1996 না সালে। 91 সংসদও তো করেছে মেয়াদ। না, এটা আপনার 144 জন এমপি যখন এক না মেয়াদ পদত্যাগ করলো। কিন্তু ওরা মেয়াদ শেষ করেছিল, ওরা বর্জন করেছে। এখন কথা হচ্ছে যে বর্জনের, এবং 91-তে করেছে কেন, 96-তে বর্জন হয় নাই? সংসদ বর্জনের রাজনীতি তো শুরু ওইখান থেকে। সংসদ বর্জনের রাজনীতি অনেক আগের থেকেই শুরু হয়েছে, কিন্তু এই 86-র যে একটা নির্বাচন সেখানেও সংসদ বর্জন হয়েছে। অর্থাৎ কথা হচ্ছে যে সংসদ বর্জন করে সংসদকে অকেজো করে দেওয়া, এখানে দুই পক্ষেরই কিন্তু দায় আছে। তাহলে বিএনপি জামাত চাইলেই তো সংসদকে অকার্যকর করে দিতে হ্যাঁ, পারে। দিতে পারে, তারা অতীতে দিয়েছে, তো অতীতে তো তারা দিয়েছে অকার্যকর করে। এই যে 96-এর সংসদে যে 91-এর সংসদের শেষের দিকে যখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার দাবিতে আন্দোলন হলো, তখন আওয়ামী লীগ এবং তার সহযোগী জাতীয় পার্টি এবং জামাত ইসলামী এবং আর তার অন্যান্য মিত্ররা তারা সংসদ লাগাতার বর্জন করেছে না? করেছে তো। আবার 96-তে যখন আওয়ামী লীগ সরকারে এসেছে তখন তার বিরুদ্ধে আবার ওই একই কাজ বিএনপি করেছে, জামাত করেছে। তো সুতরাং এটা বারবার এটা হয়েছে। এখন কথা হচ্ছে যে এদেরকে, এটা কি বন্ধ হবে আগামী সংসদে? এইটা বন্ধ হওয়ার ব্যাপারে তো লাগবে, তো যেমন কমিটমেন্ট লাগবে। এই যেমন তারা যদি, আমি জানি না এটা জুলাই সনদে এটা আছে কিনা, যে তারা এগ্রি করছে কিনা যে সংসদে সংসদ বর্জন করব না, আমরা আগে পদত্যাগ করব না। তবে হ্যাঁ, এটা তো রাইট আছে যে আমরা পদত্যাগ করে একটা কি বলে এটাকে আগাম নির্বাচন দাবি করতেই পারি, যে কোনো দল করতেই পারে, সেটা হচ্ছে এক জিনিস। কিন্তু এখানে তো সেরকম হয় না, এখানে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েটেড হয়ে যায়। সংসদ বর্জনের সাথে সাথে চলতে থাকে কি, হরতাল, অবরোধ, মানুষকে ভয় দেখিয়ে ঘরে আটকে রাখা, একটা বাস পোড়ায়া হরতাল করে ফেলা, রাস্তা আটকে মানুষকে কষ্ট দেওয়া, এগুলি হয়। তো সংসদ বর্জন সংসদের মধ্যে তো থাকে না, এটা সারা দেশে তারা ছড়িয়ে দেয় এবং তারা দেখাতে চায় যে তাদেরই বর্জনের পক্ষে জনমত আছে। তাহলে এই ভালো যাত্রা করতে হলে সংসদ বর্জনের সংস্কৃতিটাকেও অবসান ঘটাতে হবে, সবাইকে একমত হতে হবে, বড় প্লেয়ারদেরকে একমত হতে হবে। তাহলে প্লেয়ারদের সম্পর্কে আমরা একটু কথা বলতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই, প্লেয়ারদের কার কি ভবিষ্যৎ, বিএনপির রাজনীতির ভবিষ্যৎ কি 25 বছর পরে 2050 সাল নাগাদ বিএনপি রাজনীতি কেমন হতে পারে, বিএনপি দল হিসেবে কোথায় গিয়ে দাঁড়াতে পারে? প্রথম কথা হচ্ছে এটাকে দল হিসাবে দাঁড়াতে হলে তাকে ওই ব্যক্তি পূজার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, এক নম্বর। তাহলে দল হিসেবে দাঁড়াতে হবে। আমরা আওয়ামী লীগকে দল হিসেবে খুঁজে পাই না, কেন পাই না? এই কারণে এটার দল ছিল না,
এটা ছিল একটা ব্যক্তি আর তার পরিবার, ফলে দলটা নাই। বিএনপিকে যদি টিকে থাকতে হয়, সাস্টেইন করতে হয়, তাইলে তাকে ওই পরিবার পূজা, ব্যক্তি পূজা থেকে বেরিয়ে আসতে হবে। এটার 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যেটা বললেন না আপনি যে আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানটা পরিষ্কার করতে হবে এবং সেটার প্রতি অনুগত থাকতে হবে, এবং সেটার আমরা কিভাবে যাচাই করব, মনিটর করব? আমরা দেখব সমাজে বিভিন্ন স্তরে বৈষম্য কমছে কিনা। বৈষম্য যদি কমে এবং যদি অগ্রগতি হয়, সেটার তো নানান রকমের নির্ণায়ক আছে, ইন্ডিকেটর আছে, সেটা দিয়েই আমরা বুঝব। এখন আমরা কিন্তু কথায় কথায় অনেক সময় কুযুক্তি খাড়া করাই, এটা হলো না কেন, আরে বৈশ্বিক পরিস্থিতি ভালো না, আরে ইউক্রেন যুদ্ধের জন্য এটা হয় না, ওই যে বড় একটা বন্যা হয়েছে, আর এগুলো তো পার্ট অফ লাইফ, এগুলো হতেই থাকবে। কিন্তু তারপরেও আমরা এই কুযুক্তিগুলোকে দাঁড় করাই। দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপি কে দল হিসাবে দাঁড়াতে হলে এটা যে ধান্দাবাজদের একটা অলিগার্ক না, এর পেছনে যে একটা কর্মসূচি ভিত্তিক ঐক্য আছে, এটা তো দেখাতে হবে, কাজে কর্মে দেখাতে হবে, বিভিন্ন জায়গায় দেখাতে হবে। আমি একটা কথা বলি খোলাখুলি, অনেক জায়গায় আমি যেটা শুনেছি, বিএনপি অনেককেই প্রার্থী করেছে যাদের অনেকের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি অভিযোগ আছে, এবং অনেকেই দুর্বিনীত, সোজা কথায় বেয়াদব। তো মানুষ, সাধারণ মানুষ এগুলো পছন্দ করে না, কিন্তু ভয়ে অনেক সময় প্রতিবাদ করে না, কারণ এদের প্রচুর টাকা এবং প্রচুর পেশি শক্তি, তাদের গুন্ডা মাস্তান পালে এরা। এবং আপনি দেখেন যে অতীতেও আমরা দেখেছি, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনগুলিতে এরা বেছে বেছে সন্ত্রাসীগুলির মনোনয়ন দেয়, কেন আমি বুঝলাম না। তো এইটার থেকে বেরিয়ে আসতে হবে। এই যে তারেক রহমান, মাসল পাওয়ারের রাজনীতি থেকে হ্যাঁ, তো তারেক রহমান বলেছেন না যে ব্যক্তি নয়, এই যে মার্কা দেখে ভোট দিতে হবে। হ্যাঁ, মার্কা দেখে ভোট দেব, কিন্তু মার্কা যিনি ধারণ করবেন সেই লোকটা যেন ভদ্র হয়, সজ্জন হয়, সৎ হয়, এটাও দেখতে হবে। এটা দেখার দায়িত্ব তার। এগুলো যদি করতে পারে তাহলে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কেমন হতে পারে? এগুলি যদি হয় তাহলে আমরা ভবিষ্যতে, আমি বলবো, উজ্জ্বল একটা ল্যান্ডমার্ক হবে এটা আমাদের জন্য, যদি সেরকম দেখাতে পারে। এখন কথা হচ্ছে সেটা দেখাতে পারবে কিনা। জামাতের রাজনীতির ভবিষ্যৎ কি? 2050 সাল নাগাদ জামাতের রাজনীতি কেমন হতে পারে? জামাতের রাজনীতি আমি ওই যে একাডেমিক্যালি ওইটাই বলতে পারি যে জামাত তো যে রাজনীতিটা করে সেই রাজনীতি তো আমরা দেখেছি আগেও। জামাতের বয়স তো অনেক, এটা বোধহয় 42-43 সালে এটার জন্ম। ভারতে জন্ম, ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে, 3 দেশে কিন্তু জামাতে ইসলামী সক্রিয় আছে। এত পুরনো একটা দল আজ পর্যন্ত কোনো দেশে সরকার গঠন করতে পারে নাই। একমাত্র বাংলাদেশেই তারা ক্ষমতার স্বাদ কিছুটা পেয়েছিল বিএনপির সঙ্গে পার্টনারশিপে গিয়ে 2001 সালের নির্বাচনে, আদারওয়াইজ কখনো যেতে পারে নাই। কেন পারে নাই, এই বিশ্লেষণ বা উপলব্ধি তাদের মধ্যে আছে কিনা জানি না। তারা কি সমগ্র মানুষকে যদি অ্যাড্রেস করে রাজনীতিটা করে, তাইলে মানুষ তাদেরকে ভোট দিবে। তারা অনেক সময় বলে যে তাদের জামাতের লোকেরা সৎ, তারা ভালো ভালো কথা বলে, তাদের মধ্যে চাঁদাবাজি নাই। এই কথাগুলো মানুষ যদি এগুলি দেখে, বিশ্বাস করে, তাহলে মানুষ তাদের প্রতি আগ্রহী হবে। আমরা দেখেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে সম্প্রতি যে ছাত্র সংসদ নির্বাচনগুলি হলো, জামাতের যে ছাত্র সংগঠন, ছাত্র শিবির, তারা তুলনামূলকভাবে অনেক ভালো ফল করেছে। তো এটা করেছে তার দুটো জিনিস, একটা হচ্ছে যে অন্যান্য দলকে ছাত্ররা আগে দেখেছে তাদের আচরণ, তারা কি করত, আর এদেরকেও দেখেছে এদের আচরণ কি, ওইভাবে। তো ওইটা একটা বড় ফ্যাক্টর। কিন্তু তারপরেও জামাতের কিছু কিছু নীতি আছে, যে নীতিগুলোর সঙ্গে, যদিও এখন আমরা যদি জামাতের আমিরের কথা শুনি, তিনি যে সমস্ত কথাবার্তা বলেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেন, আমার কাছে তো অনেক অনেক কথা কনভিন্সিং মনে হয়, কিন্তু তাদের দলের আরও কিছু কিছু লোক যেভাবে কথাবার্তা বলেন, আমার সেগুলিকে অনেকটা উস্কানি মনে হয়। তো এটা বলাটা, মানে রায় দেওয়াটা মুশকিল। আসলে কি এটা ওই মানে
সর্বহইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো, ওইটার মতো কিনা আমি জানি না। মানে আমি নরম নরম কথা বলবো আর তুমি গরম গরম কথা বলবো, দলের মধ্যেও কিন্তু এটাও একটা রণকৌশল হয় অনেক সময়। তো আপনি বলছিলেন 42 সালের দিকে জন্ম হলেও ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ কখনোই ক্ষমতায় যেতে পারেনি। এবার জামাতের ভিতরে একটা কনফিডেন্স বলেন বা হাইপ বলেন তৈরি হয়েছে জুলাই অভ্যুত্থানের পরে, জামাত ক্লোজ টু দ্য পাওয়ার। এটা ওই যে আমি বললাম যে এখানে ওই জামাত তো হাইবারনেশনে ছিল অনেক দিন, তাদের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, তাদের টপ ব্রাস নেতৃবৃন্দ যারা ছিলেন তাদেরকে তো ফাঁসির দড়িতে ঝুলাই দেওয়া হয়েছে। তারপরেও যে জামাত উঠে দাঁড়াতে পেরেছে, এটা প্রচণ্ড রকমের মানে ইচ্ছা, সক্ষমতা এবং এক ধরনের ইনডক্ট্রিনেশন। কাজ না করলে তো এরকম হতো না, একটা বন্ধন। দ্বিতীয় নম্বর, জামাতের আবার কতগুলো মানে পজিটিভ সাইডও আছে। আমি বলবো যে খুব সংহত দলটা, যেমন জামাতে আপনি কোনো নির্বাচনে বিদ্রোহী প্রার্থী পাবেন না, যেটা অন্যান্য দলে আছে। নমিনেশন পেলেন না, মন খারাপ, তাই না? তো কিন্তু মানে একবার সংসদে যেতে পারলে তো আমি ওই একটা এলাকার তালুকদার হয়ে গেলাম এবং আমার অর্থ, বিত্ত, প্রতিপত্তির দরজা খুলে যাবে। তো জামাতের মধ্যে এই জিনিসটা নাই। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অযোগ্য, নির্বাচন করতে পারছে না। আওয়ামী লীগের অনুপস্থিতি কি জামাতের কনফিডেন্স আরো বাড়িয়ে দিয়েছে ভোটের রাজনীতি? এটা বলা খুব মুশকিল, কারণ আওয়ামী লীগের যে একটা হচ্ছে যে ডাইহার্ড আওয়ামী লীগ যারা করেন তারা ভোট কেন্দ্রেই যাবে না, অনেকে তো পলাতক, আর বাকিরা মনে করেন যে ভোট কেন্দ্রীয় তো যাবে না, হয়রানির ভয়। এখন তো ধরেন ভোট কেন্দ্রে না গেলেও তো বিপদ হতে পারে কিনা, না গেল না, প্রকাশ্যে আসলো না, মনে করেন ভোট কেন্দ্রে গেল যে লোক যা, কারণ অলরেডি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলে দিয়েছে যে মামলা লাগবে না, আওয়ামী লীগ পাইলেই তারে ধরো। তো এই অবস্থায় তো বুঝতেই পারেন আপনি, তাই না, এটার কনোটেশন কি হইতে পারে। তো আর যারা মনে করেন যে আওয়ামী লীগকে ভোট দেয়, নৌকা মার্কায় ভোট দেয়, কিন্তু নানান বিবেচনায়, একটা হচ্ছে প্রার্থীকে তার পছন্দ হয়, এলাকায় তার সুনাম আছে বা তার কাছে গ্রহণযোগ্য। 2 নম্বর হইল প্রতিপক্ষ দলকে সে অপছন্দ করে, সেটারও নানান কারণ আছে। তো নানান কারণে কিন্তু ভোটটা হয়। আবার অ্যান্টি ইনকামবেন্সি আছে। আমি অনেক লোককে জানি, যখন বিএনপি ক্ষমতায় থাকে, বিএনপির অত্যাচারে অতিষ্ঠ হইয়া তারা আওয়ামী লীগকে পরের নির্বাচনে ভোট দেয়। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, আওয়ামী লীগের অত্যাচারে অতিষ্ঠ হইয়া পরবর্তী নির্বাচনে তারা বিএনপিকে ভোট দেয়। তো সেখানে কিন্তু তো আওয়ামী অনুসারীদের ভোট যেটা এভাবে মানে ভোটাররা ভোট কেন্দ্রে গেলে এটা স্প্লিটও হয়ে যেতে পারে, বিএনপির দিকেও যেতে পারে। 30% 40% যে আমরা বলি এটা একটা মিথ, এরকম না। আমার মনে হয় যে ডাইহার্ড যারা একেবারে যে ওইটা ছাড়া ভোট দিবেই না, তারা তো ভোট কেন্দ্রে যাবে। দুই পক্ষই চেষ্টা করছে এই ভোটারগুলোর মন জয় করার জন্য। সুইং ভোট যেটা, সুইং ভোট, সেটা সুইং বলি আমরা। সুইং কতটুকু সুইং আমি জানি না, কিন্তু এই ভোটটা যারা দিবে তারা কিন্তু ওই ইনডক্ট্রিনেটেড ভোটার না, বুঝছেন, কিন্তু তারা ভোট দিতে চায়। ভোট দেওয়াটা তারা একটা, আমি বলবো সুইং ভোটার আগামী নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। অবশ্যই। এনসিপির রাজনীতির ভবিষ্যৎ কি? এনসিপির রাজনীতিটা আমার এখনো স্পষ্ট না। এই জন্য তাদের দর্শনরা, মানে আমরা যা দেখি বিভিন্ন মানে মানে গণমাধ্যমের যে সমস্ত দেখি যে তারা কখনো একটু বিএনপির সঙ্গে একটু সমঝোতার চেষ্টা করে, কোনো জামাতের সঙ্গে সমঝোতার চেষ্টা করে, আবার কখনো একটু ডিস্টেন্স মেনটেন করে। তো এটা যে একটা রাজনৈতিক দল হয়ে উঠবে, সেটার সক্ষমতার পরিচয় দিতে হলে কিন্তু তাদের এককভাবে নির্বাচন করতে হবে, যেটা 73 সালে জাসদ করেছিল। আর যেমন অন্যান্য দল, কিছু কিছু দল আছে না, যেমন গণ অধিকার পরিষদ আছে, তারপরে কি এই দলটার নাম কি, গণসংহতি আন্দোলন আছে, বা নাগরিক ঐক্য আছে, বা জেএসডি নামে একটা দল আছে, বা বিজেপি, এই ধরনের দলগুলি আছে না, এরা
নির্বাচনী রাজনীতি করছে, কিন্তু এরা কখনোই নিজেরাও আশা করে না কোনোদিন ক্ষমতায় যেতে পারবে। তো সুতরাং এবং অনেকগুলো দলের মধ্যে দ্বিতীয় তৃতীয় ব্যক্তিকে নাম আমরা জানি না। তো তারা একটা বড় দলের আশ্রয়ে গিয়ে তারা ক্ষমতার একটা অংশ বা পার্ট হতে চায়। তো সেটাতে আমি দোষের কিছু দেখি না। এটা হতে পারে তারা ক্ষমতার রাজনীতি বলতে তারা ওইভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার রাজনীতিটা তারা করে না। এনসিপি যদি সিরিয়াসলি চায় যে তারা রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করবে, তাহলে প্রথম শর্তটা হচ্ছে তাদের দল হিসেবে দাঁড়াতে হবে, এবং দলের সক্ষমতা প্রমাণ করতে হলে তাদেরকে একক শক্তিতে নির্বাচন করতে হবে। নাইলে তারা যদি কোনো একটা বড় দলের পক্ষপুটে আশ্রয় নিয়ে যায়, তাহলে বুঝতে হবে যে ওই দলের সমর্থন ছাড়া এরা জিতে, এবং 10টা 5টা 10টা 15টা সিট বা 20টা সিট আমাকে দিবে, আমি যাব। এটা হচ্ছে অনেকটা, আমি কি বলবো, যে এটাও এক ধরনের ঘুষ। আমরা যদিও বলি এটা রাজনৈতিক দলগুলো বলবে এটা কৌশল ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমার সেটা ঘুষ মনে হয়। যে তুমি আমার প্রতিপক্ষ শিবিরে যাইবা না, আমার সঙ্গে থাকো। শেখ হাসিনা কি করেছে? তার কোনো কারণ নয় রাশেদ খান মেনন আর হাসানুল্লাহ কিনুকে তার সঙ্গে নেওয়ার। কেন নিয়েছে? নিয়েছে এই জন্য যে এরা যাতে প্রতিপক্ষের শিবিরে না যায়। তো এইটা করে তাদের দুজনকে নির্বিষ করে দিয়েছে। অন্তত এরা আমার সঙ্গে থাকলে আমাকে ছোবল দিতে পারবে না। তো এই কাজটা কিন্তু অনেক সময় বড় দলগুলো করে, যে আমার সঙ্গে না এসে যদি প্রতিপক্ষ শিবিরে চলে যায়, তাহলে তো আমার শত্রু বাড়ল। বরঞ্চ আমি জানি যে সে আমার মিত্র না, কিন্তু তাকে আমার সঙ্গে এনে আমি তাকে নিউট্রালাইজ করে দিলাম। এই চেষ্টাটা বড় দলগুলোর থাকে। এখন ছোট যে দলটা, সে যদি বড় হতে চায়, তাহলে তাকে কিন্তু তার নিজের পায়ে দাঁড়াতে হবে। জাতীয় পার্টির ভবিষ্যৎ কি? জাতীয় পার্টির ভবিষ্যৎ তো এখন নির্ধারণ করছে অন্যান্য দলগুলো। এখন জাতীয় পার্টির ভবিষ্যৎ এখন নির্ধারণ করবে, যেমন জাতীয় পার্টির ভবিষ্যৎ আগে নির্ধারণ করতো আওয়ামী লীগ, এখন নির্ধারণ করবে বিএনপি, জামাত বা অন্যান্য দল যারা আছে, যারা নিজেদেরকে জুলাই আন্দোলনের বিজয়ী মনে করছেন, তারা সিদ্ধান্ত নেবেন। তারা যদি মনে করেন যে জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেবেন, তাহলে তারা দিবে, না দিলে দিবে না। এখন পর্যন্ত তো ফরমালি তাদেরকে নিষিদ্ধ করা হয় নাই, তাদের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধের দাবি উঠেছিল, দাবি আছে এবং দাবি যে কারণে আওয়ামী লীগের সঙ্গে যে 14 দলীয় জোটে অন্য যারা ছিলেন তাদের ব্যাপারেও একই দাবি আছে। তো এইটা এই মুহূর্তে বলা মুশকিল। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে কার লাভ কার ক্ষতি? বিএনপি বা জামাতকে মিলায়ে যদি আপনি বলেন যে জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে, তাহলে বিএনপির জন্য কতটুকু হুমকি বা লাভ, বা জামাতের জন্য কতটুকু হুমকি বা লাভ, আর জাতীয় পার্টি যদি না থাকে তাহলে কার লাভ ক্ষতি? শোনেন, জাতীয় পার্টি যদি নির্বাচন করে, তাহলে আমি মনে করি যে অন্যান্য দলের হারানোর তেমন কিছু নাই। তো জাতীয় পার্টি যদি নির্বাচন না করে, তাদের লোকেরা, তাদের ভোটাররা, তারা যে কোন দিকে যাবে বলা মুশকিল। এখানে দুইটা ব্যাপার আছে। একটা হইলো তারা চিন্তা করবে লেসার ইভিলকে, কম ক্ষতিকর শত্রুকে, তার পক্ষে যাবে। দ্বিতীয়ত তারা নিজেদেরকে নিরাপদ রাখার জন্যে কার কাছ থেকে বেশি আশ্বাস পাবে। এখন তো অনেকেই আমরা জানি, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, অনেকেই বা অন্যান্য যারা একটু ব্যাকফুটে আছে, তারা কিন্তু এই যারা অলরেডি মনে করেন, যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগেই মনে করেছেন যে তারা জয় পেয়ে গেছে, ক্ষমতায় চলে গেছে, তাদেরকে কিন্তু এখন রীতিমতো অনেকেই মাসোহারা দেন, চাঁদা দিয়ে নিজেদের নিরাপত্তাটা বজায় রাখছেন। তো এইটা জাতীয় পার্টির ভবিষ্যৎ কি এখনো স্পষ্ট নয়? স্পষ্ট না। এটা ওই যে বললাম যে এটা আমি বলি, যদি আমরা ওই যে কথাটা আগে বলছি, যে আমরা যদি একটা সাস্টেইনেবল পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম আনতে চাই, এবং আপনি যেটা বললেন আগামী 25 বছরের, তো 2050 সালে গিয়ে আমরা যদি তাহলে তো আমাদেরকে এই প্রতিহিংসা রাজনীতিটাকে বাদ দিয়ে ইনক্লুসিভ পলিটিক্সটা করতে হবে। তো সেইটা ব্যাপারে যদি সবাই কমিটেড না হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে প্রতিহিংসা রাজনীতিটা জারি থাকবে।
আওয়ামী লীগের রাজনীতির কোনো ভবিষ্যৎ আছে কিনা, বা আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ আছে কিনা? যে কোনো রাজনীতি আপনি মনে করেন যে যেমন জামাত জামাত নিষিদ্ধ ছিল না, 3বার নিষিদ্ধ হয়েছে জামাত, 3বার না 4বার। একবার নিষিদ্ধ হয়েছে 53 সালে, ওই যে লাহোরে আহমদিয়া সম্প্রদায়ের উপরে তারা দাঙ্গা টাঙ্গা লাগিয়ে একসময় নিষিদ্ধ হয়েছিল। তাদের প্রতিষ্ঠাতা আমির যে মৌলানা মওদুদি, তার ফাঁসির দণ্ড হয়েছিল। পরে লাহোরে সামরিক আইন জারি করা হয়েছিল। যেদিন সামরিক আইন উইথড্র করা হয় সেদিন তার ফাঁসির দণ্ড কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়। পরে পলিটিক্যাল নেগোসিয়েশনে উনি ছাড়া পান। দ্বিতীয়বার জামাত নিষিদ্ধ হয় 1961 সালে, যে আইয়ুব খানের জারি করা যে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, এটার বিরোধিতা তারা করেছিল, করে তারপরে তারা আবার নিষিদ্ধ হয়। এবং ওই 64 সালে যখন 5 দলের একটা ঐক্যজোট হয়েছিল, যাদের কনসেনসাস ক্যান্ডিডেট ছিলেন ফাতেমা জিন্নাহ আইয়ুব খানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, তখন কিন্তু জামাত নিষিদ্ধ। হ্যাঁ, জামাত নিষিদ্ধ থেকে এটাকে সমর্থন করেছিল। তারপরে তারা, এবং তখন আওয়ামী লীগ এবং ন্যাপ তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে, এবং তারা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করেছিল 64 সালে। এবং জামাতের যত নেতা ছিলেন এরা কিন্তু জেলে ছিলেন ওই সময়, এই মওদুদি, গোলাম আজম, সবার মুক্তি দাবি করেছিল আওয়ামী লীগ ন্যাপ। এরা ওই ঐক্যের স্বার্থে, এটা ছিল তাদের কৌশল। জামাত আবার অটোমেটিক নিষিদ্ধ হয়ে যায় 72 সালে। এটা দল হিসাবে নিষিদ্ধ করতে হয়নি, বলা হয়েছিল যে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক দল করা যাবে না বা রাজনীতি করা যাবে না। তো 4-5টি দল, পিডিপি যতগুলো ছিল সবাই মুসলিম লীগ, নেজামে ইসলাম, সবগুলি হয়ে যায়। আর সর্বশেষ 2024 সালের সর্বশেষ জুলাই মাসের শেষে এসে শেখ হাসিনার সরকার জামাতকে নিষিদ্ধ করেন। তো কিন্তু হচ্ছে কি, নিষিদ্ধ করে কিন্তু আপনি নির্মূল করতে পারবেন না, ডক্ট্রিনটা থেকে যায়, যে কোনো ডক্ট্রিন। তো আওয়ামী লীগের তো একটা ডক্ট্রিন তো আছে, এটা আপনি তো ধ্বংস করতে পারবেন না, তো এটা থাকবে। এবং জামাতকে দিয়ে আমরা বুঝতে পারি যে ডক্ট্রিন নিষিদ্ধ করা যায় না। আর নিষিদ্ধ মানে দল নিষিদ্ধ করলেও ডক্ট্রিন নির্মূল করা যায় না, এটা থেকে যায়। তো সুতরাং আমরা যদি ওই মাও সেতুংয়ের ওই কথায় যাই, শত ফুল ফুটতে দাও, শত মতামতের স্কুল গড়ে উঠুক, এটা একেবারে হচ্ছে সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির প্রাণ ভোমরা হচ্ছে এই কথাটা, যেটা যদিও কমিউনিস্ট চীনে এটা নাই। তো এই কথাটা, তো এটাকে যদি আমরা পার্সু করি, ফলো করি, এটার উপরে আস্থা রাখি, তাইলে কিন্তু আপনাকে অ্যালাউ করতে হবে। হ্যাঁ, তবে দেখতে হবে যে অপরাধ যে করে, অপরাধীরও আপনি বিচার করুন, এতে আমার কোনো ইয়ে নেই। অপরাধ সব দলেরই লোকেরাই কম বেশি করেছে, কেউ আগে করেছে, কেউ পরে করেছে। অপরাধের ফিরিস্তি দিলে কিন্তু কেউ পার পাবে না। কিন্তু আমরা যদি সত্যিই চাই যে একটা টেকসই গণতান্ত্রিক, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, তাহলে তো আপনি সমাজের একটা অংশকে বাইরে রেখে ওই যে কি ইনক্লুসিভ সোসাইটি করবেন না। আর বললেই বলবে যে বেটা তো স্বৈরাচারের দোষ না। আমি তো জামাতের রাজনীতির নিষিদ্ধ করার পক্ষে না, আমি কারোরই রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে না। জনগণ ডিসাইড করুক ভোটে। মানুষ ভোট দিয়েই তো একটা দলকে বাতিল করে দিতে পারে, যেমন নির্মূল করে দিয়েছিল ভোটের মাধ্যমে। মানুষ ভোট দিয়েই বাতিল করে দিতে পারে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। 2001 সালের নির্বাচনে রাশেদ খান মেনন তার এলাকায় ভোট পেয়েছিলেন, তিনি 5ম স্থান অধিকার করেছিলেন। হাসানুল হক অধিকার করেছিলেন তার এলাকায় 3য় স্থান। তারপর থেকে তো তারা জিতেই আসছেন, দ্বিতীয় আসছেন, কীভাবে আসছেন। তো এরকম আমার কথা হলো, মানুষ ভোট দিলে কিন্তু সে ভোটের চাইতে বড় বিচার আর কিছু নাই। মহিউদ্দিন আহমেদ, আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আপনার ভবিষ্যৎ মঙ্গলময় হোক। ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আপনারাও ভাবতে পারেন আমাদের রাজনৈতিক ব্যবস্থার ভবিষ্যৎ কেমন হতে পারে। আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন।